অবশেষে রাত 12টা বাজে। অধীর আগ্রহে এতক্ষণ প্রতীক্ষা করছিলাম অভীষ্ট মুহূর্তের জন্য। এখনই আমার স্বপ্ন পূরণের পালা। প্রমাণ হয়ে যাবে অশুভ আত্মা আছে কি নেই। আজও কি কিছু অতৃপ্ত আত্মা পরলোকে গমন না করতে পেরে মধ্যলোকে ঘুরে বেড়ায় নিজের অভীষ্ট সিদ্ধির লক্ষ্যে, নাকি এর সবটাই মিথ্যে? গল্পলেখকদের কল্পনা ছাড়া আর কিছু নয়। আচ্ছা, সবটাই কি কল্পনার মায়াজাল? মিথ্যা নায়ের মধ্যে লুকিয়ে আছে এক চরম সত্য। হ্যাঁ, ভূতের গল্পের লেখক হয়ে নিজের কল্পনা শক্তির জোরে এতগুলো লেখা তো লিখলাম। এবার দেখা যাক আজ সত্যি অলৌকিককে প্রত্যক্ষ করতে পারি কিনা। সত্যি আজকের দিনটা রেডওয়ারের ডে আমার জীবনের একটি স্মরণীয় দিন। গ্রামের নাম আনন্দপুর। মেদিনীপুরের ঘাটাল শহর থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে অবস্থিত। শাল সেগুনের জঙ্গলের কোলে আর লালমাটির দেশে অবস্থিত এক প্রত্যন্ত গ্রাম। বেশিরভাগই আদিবাসীদের বাস, তবে চৌধুরীরা বেশ বড়লোক। গল্পলেখক হবার সূত্রে এই গ্রামের জমিদার উদয়নারায়ণ চৌধুরীর সাথে আমার বেশ আলাপ রয়েছে। উদয়বাবু আবার ভূতের গল্প পড়তে খুবই ভালো। সেই সূত্রে তিনি শুভাশিসকে চিনবেন না তা কি হতে পারে? হ্যাঁ, আমি শুভাশিস আচার্য, বাংলা ভৌতিক সাহিত্যে একজন নক্ষত্র। বাংলার গ্রামে শহরে কত ফ্যান আছে আমার। কত লোক আমায় স্রেফ দেখার জন্য পাগল। পুজোর সময় তো বিভিন্ন পত্রিকাগুলি তাদের শারদীয়া সংখ্যায় লেখা পাঠাবার জন্য পাগল করে দেয়। যাই হোক, আবার গল্পে ফিরে আসি। গ্রামের যে প্রান্তে এসে উঠেছি সেই জায়গাটার নাম উঁচুমাঠ। শুনেছি লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় এখানে বহু নিরীহ কৃষক যখন কুখ্যাত সূর্যাস্ত আইন অনুসারে খাজনা দিতে অপারগ হতো, তখন তাদের জোর করে জমিদারের লেঠেলরা জীবন্ত অবস্থাতেই এই জমিতে পুঁতে ফেলত। শোনা যায় তারা নাকি পিশাচে পরিণত হয়ে আজও জিঘাংসা পূরণের জন্য ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে, মূলত অমাবস্যা আর ভূতচতুর্দশী। এছাড়া কাছাকাছি আছে বাওর, সেখানে নাকি রাতের বেলা ঘুরে বেড়ায় আলেয়া। উদয়বাবুর কাছেই শুনেছি কাছাকাছি জঙ্গলে নেকড়ে মানবের বস্তি ও তাদের উপদ্রব। কবরখানায় রয়েছে মামদো, আর শ্মশানের কাছে আশ্বারা গাছে আজও অন্ধকার নেমে এলে রক্ত ত্রগ করে ফুটছে এক ও নবীন যুবকের সন্ধান করে বেড়ায় শাকচুন্নি বা শঙ্খিনী। আহা, এরকম একটা জায়গারই তো খোঁজ করছিলাম। উদয়বাবুকে অসংখ্য ধন্যবাদ। এখানে এত ভূত, এ যেন সোনায় সোহাগা। এ তো হন্টেড প্লেস, যাদের নাম শুনলেই রক্ত জল হয়ে যায়। ঘুরে বেড়ালাম কিন্তু কিছুই পেলাম না। মুম্বাইয়ের মুকেশ মিলস থেকে রাজস্থানের ভানগড়, এক সে বড়কর এক। আর এ যেন পরম বৈষ্ণবের জন্য হাতের কাছেই বৃন্দাবন। যাই হোক, এখানে এসে অভীষ্ট সিদ্ধ হয় কিনা সেটাই দেখার। হ্যাঁ, এবার একটু বলি। কতবার নিজের গর্ভপাত করিয়েছেন তার ইয়ত্তা নেই। কৃষ্ণাঙ্গদের ওপর তাঁর অত্যাচার ছিল অবর্ণনীয়। কত যে বাইবেল গর্হিত কাজ করেছেন তার ইয়ত্তা নেই। এত সব পাপের বোঝার জন্য মুক্তি পায়নি তাঁর আত্মার। তাই তাঁর আত্মা অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর বুকে। সর্বত্র সেই আত্মার অবাধ বিচরণ। এই গল্প শুনেছিলাম 7 বছর আগে তোরসাদির কাছে। আর তখন থেকেই ইচ্ছা ব্লাডি মেরিকে প্রত্যক্ষ করব। আজ রাতেই হয়তো উঁচু মাঠের বুকে পূরণ হতে চলেছে আমার স্বপ্ন। আজ শনিবার, তাই আবার অমাবস্যা। বাইরে নিকষ কালো অন্ধকার। ঘরের আলো নিভিয়ে দিয়েছি, একটা মোমবাতি জেলে দাঁড়ালাম আয়নাটার সামনে। এসে ওটাকে ধূলিধূসরিত দেখেছিলাম, আজই পরিষ্কার করেছি। এইবার 3 বার ব্লাডি মেরিকে ডাকতে হবে। ব্লাডি মেরি, প্লিজ কাম টু মি বলে একবার ব্লাডি মেরি বলে ডাকলাম। দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল। একপাল শেয়াল একসাথে ডেকে জাম বা প্রহরের সূচনা ঘোষণা করে, তাই শেয়ালকে বলা হয় জামঘোষক। কিন্তু একটা শেয়ালকে একভাবে ডাকতে তো শুনিনি। আর ডাকটাও কেমন যেন অদ্ভুত, যেন হাঁড়ির মধ্যে মুখ রেখে ডাকছে। ভেসে এল অজানা রাতজাগা পাখির ডাক। সত্যি অপার্থিব কিছু হচ্ছে কিনা জানি না, নাকি পরিবেশের জন্য। আমি দেখলাম আমার মতো দামাল ছেলে, যে ছোটবেলায় বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিয়ে অমাবস্যার রাতে শ্মশানে আর গোরস্থানে একলা কাটিয়েছি, এই উঁচু মাঠের মতো জায়গায় তারও ভয় করছে। এই হেমন্তেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। না, নিজের অনুভূতিকে বেশি পাত্তা না দিয়ে আবার ডাকলাম ব্লাডি মেরি বলে। এবার যেন কাছেই শুনতে পেলাম ক্ষুধার্ত নেকড়ের হাড়হীন করা গর্জন। না, কানের ভুল একেবারেই নয়, আর আমি সস্তার নেশাও করিনি। সত্যিই যেন শুনতে পেলাম
কাছাকাছি এক পাল নে করে হাড় হিম করা স্বরে হুহুঙ্কার করছে। তাহলে কি উদয়বাবুর কথাই সত্যি? এবার আমি সত্যিই ভয় পেলাম। আর এরপর যা শুরু হলো তা কল্পনাতীত বললেও কম হবে। আজ বিকালে আকাশে কালো মেঘের চিহ্নমাত্র ছিল না, বাইরে শুনতে পেলাম ঝোড়ো হাওয়ার গোঁ গোঁ শব্দ। যেন সারা উঁচমাঠ জুড়ে সারা উঁচু মাঠ জুড়ে আঁধি বইছে। জানলা দিয়ে দেখা যাচ্ছে পরিষ্কার আকাশে নক্ষত্র উজ্জ্বলতা বিকিরণ করছে, আর কিছু উড়ছেও না। আর গাছের পাতাগুলিও আশ্চর্যরকমভাবে স্থির, কিন্তু শুধুই শোঁ শোঁ শব্দ। কেমন একটা খটকা জাগল মনে। যা ঘটে চলেছে কোনো কিছুই তো বাস্তবে সম্ভব নয়। ওদিকে মাঠেও 50-60 জন ছায়ামূর্তিকে দেখা যাচ্ছে। কেমন যেন অস্পষ্ট কুয়াশা দিয়ে ঘেরা আছে লোকগুলি, যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। তারা যেন এই পোড়ো বাড়ি যেখানে আমি এসে উঠেছি ভাসতে ভাসতে সেই দিকেই এগিয়ে আসছে। না, এবার সত্যিই ভয় করছে। মোমবাতির শিখাটা কাঁপছে, যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। ছায়াগুলো কাছে চলে এসেছে। একটা কথা আছে, মানুষের কৌতূহল অদম্য। অসীম কৌতূহল নিয়ে শেষবারের মতো ডাকলাম, আর তারপর যা হলো তা আমার কল্পনারও অতীত। হঠাৎই কোনো এক অজানা মন্ত্র বলে যেন অদৃশ্য হয়ে গেল মাঠের লোকগুলি, থেমে গেল নেকড়ের ক্রুদ্ধ গর্জন, আকাশ ভরে উঠল ঘন কালো মেঘে, আর শুরু হলো প্রচণ্ড ঝড়। পাগলা হাওয়া দুর্দম গতিতে আছড়ে পড়তে লাগল বাড়িটার ওপর, আর মোমবাতির নিভু নিভু আলোয় কাঁপতে কাঁপতে আমি আয়নায় দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য। আয়নায় আমার মুখের বদলে আমি দেখতে পেলাম এক সাদা গাউন পরা স্ত্রীলোকের ক্ষতবিক্ষত হিংস্র অপার্থিব মুখচ্ছবি। সেই মুখের হিংস্রতা আর নারকীয় ভয়াবহতা বর্ণনা করা আমার সাধ্যাতীত। একটু পরেই দমকা হাওয়ায় নিভে গেল মোমবাতি। এখন শুধুই নিশ্ছেদ্য অন্ধকার। শুনতে পেলাম কেউ যেন দরজার কড়া নাড়ছে, খট খট খট। আমার ষষ্ঠেন্দ্রিয় আমায় জানান দিল এসে গেছে সেই বহু প্রতীক্ষিত ব্যক্তি, মধ্যরাত্রের অতিথি ব্লাডি মেরি।